গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অল্প বয়সের শ্রোতারা এই গল্পটি থেকে দূরে থাকবেন। আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যায় যার ফলে গরিব ও অসহায় ছোট ছোট মেয়েরা এক বেশ্যায় পরিণত হয়। তাই আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, গল্পটি যত বেশি সম্ভব শেয়ার করে লোকেদের কাছে পৌঁছে দিন, যাতে এই ছোট ছোট অসহায় গরিব মেয়েরা কোনোদিনও অসুবিধায় পড়ে আমাদের কাছে আসলে আমরা যাতে ফিরিয়ে না দিই। তাহলে আর দেরি নয়, আজকের গল্পটি শুনতে থাকি। এক বেশ্যার গল্প। আমি মিনু ওরফে মিনতি সর্দার, উত্তর কলকাতার এক ঘিঞ্জি বস্তি এলাকার নিষিদ্ধ পল্লীর বাসিন্দা। হ্যাঁ, আমি আমার শরীর বেচেই পেট চালাই। বহুদিন হয়ে গেল এই লাইনে আছি। আমার রোজকার ধরা বাঁধা খদ্দেরের সংখ্যা নেহাত কম নয়। এই নিষিদ্ধ পল্লী বহুদিন ধরে আমার রোজগারের একমাত্র জায়গা। বেশ নামডাক আছে আমার এই লাইনে, যদিও সেটা সুনাম নয় আমি জানি। আমার রোজকার কাজ হলো দিনরাত এক করে খদ্দেরের চাহিদা মেটানো। তাই সকাল সকাল একটু কিছু খেয়েই ঠোঁটে গালে রং মেখে নিজেকে প্রস্তুত করে নেই প্রতিদিন। কিন্তু জানো, আজকাল মনে হয় যদি আমারও একটা সংসার থাকতো, একটা ভালোবাসার মানুষ থাকতো, তাহলে বেশ হতো। কিন্তু ভুল করেও আমি তা প্রকাশ করি না। হয়তো মেনে নিয়েছি ওসব ভাববার অধিকার আমার নেই। মাঝে মাঝে মনে হয় আমার বয়সী মেয়েরা হয়তো মা ডাক শুনছে, আর আমি একা পড়ে আছি এই অন্ধকার জগতে। এখান থেকে বেরোনোর রাস্তা আমার জানা নেই। এখানে এসেছিলাম বছর 15 হলো। তখন সবে আমার বয়ঃসন্ধিকাল চলছে। মা হতে পারার সত্তা হিসাবে ঋতুচক্র শুরু হয়েছে। ঠিক তখনই আমার আশ্রয় হয় এই নিষিদ্ধ পল্লীতে। প্রথম খুব কষ্ট হতো, যন্ত্রণায় কুঁকড়ে যেতাম আমি, কিন্তু আস্তে আস্তে সব সয়ে গেছে। জানো, আমি লেখাপড়া করতাম, স্কুলেও যেতাম। মা লোকের বাড়ি কাজ করে সংসার চালাতো, আর আমার বাপ মাকে মারধর করে সেই টাকা মদ জুয়াতে ওড়াতো। মা বলতো নাকি মেয়েবাজি করে বাবা। কথার মানেটা ঠিক বুঝতাম না তখন। মা কষ্ট হলেও বলতো, লেখাপড়া ছাড়িস না মা, না হলে তুই বাঁচতে পারবি না। লেখাপড়া মন দিয়েই করতাম। দিনরাত অশান্তি হতো বাড়িতে। মায়ের ওপর চলতো অত্যাচার, মা তাও সহ্য করত। বলতো, শুধু তোর জন্য বেঁচে আছি মা। মায়ের জন্য খুব কষ্ট হতো আমার, কিন্তু আমার ভাগ্য যে খুবই খারাপ। হঠাৎ মা খুব অসুস্থ হয়ে পড়লেন। বাবাকে বললাম ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু বাবা কোনো ভ্রুক্ষেপ করল না। উল্টে যে কটা টাকা ছিল তাই নিয়ে মদ খেতে চলে গেল। আমি অসহায়ের মতো লোকের হাতে পায়ে পড়তে লাগলাম দুটো টাকার জন্য। যে কটা টাকা পেলাম তাই দিয়ে ওষুধ দোকান থেকে ওষুধ আনলাম, কিন্তু সারল না তাতে। একদিন রাতে মায়ের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলো। বাবাকে ডাকতে গেলাম, দেখলাম নেশায় বেহুঁশ হয়ে পড়ে আছে। কি করব ভেবে পেলাম না। মা আমার হাত ছাড়ছিল না, তাও আমি ছুটে আশেপাশের লোকজন ডেকে আনতে গেলাম মাকে বাঁচানোর আশায়। সবাই এসে বলল মা নাকি আর বেঁচে নেই আমার। মাকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম আমি। ছাড়ছিলাম না মাকে, কিন্তু নিয়ে গেল মাকে সবাই মিলে। লক্ষ্মী মাসি আমার টাকা ঠিকঠাক মিটিয়ে দিত। রোজগার মন্দ ছিল না,
টাকা জমিয়ে একটা স্মার্টফোন কিনলাম। জগৎ খুলে গেল আমার সামনে। ফাঁকা সময়ে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত রাখতাম নিজেকে। দেখতে যেহেতু খারাপ ছিলাম না, তাই অনেকেই বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাতো। এইভাবে আমার আলাপ হলো দিলীপের সাথে। দিলীপ শিক্ষিত, চাকুরিজীবী, তাই খুব ভয় লাগতো। একদিন ভালোবাসার প্রস্তাব দিল আমাকে। কখনো ভাবিনি আমার জীবনে এরকম দিন আসতে পারে। সাগ্রহে সম্মতি জানালাম। ও জানতো না আমার জগৎ সম্পর্কে কিছুই। মাঝে মাঝে মনে হতো অন্যায় করছি, কিন্তু হারানোর ভয় আমাকে আটকে রাখতো। এইভাবে অনেক দিন কেটে গেল। একদিন বলল যে ও আমাকে বিয়ে করতে চায়, তাই ও চায় ওর বাবা মায়ের সাথে দেখা করাতে। সেবার ছিল আমাদের প্রথম দেখা। অবাক হলাম, সামনাসামনি প্রথম দেখাতেই বিয়ের কথা জানাবে। লক্ষ্মী মাসিকে বললাম কিছু কেনাকাটি করার আছে। এই বলে দিলীপের দেওয়া ঠিকানাতে পৌঁছালাম। দেখলাম বাড়িতে ও একা। বললাম, তোমার বাবা মা কোথায়? বলল, বেরিয়েছে, একটু পরেই চলে আসবে। আমাকে মিষ্টি খেতে দিল। তারপর দেখলাম ও ঘরের দরজা বন্ধ করেই ঝাঁপিয়ে পড়ল আমার উপর যৌন খিদে মেটাতে। বলল, আমার বউ হবে তো, কাছে এসো একটু। হতভম্ব হয়ে গেলাম আমি। কোনো মতে নিজেকে সামলে নিলাম। ওকে ঠেলে সরিয়ে দিয়ে দরজাটা খুলে প্রাণপণে ছুটতে লাগলাম। আর পিছনে ফিরে তাকাইনি। আমি ভুল ছিলাম। সমাজের শিক্ষিত ভদ্র মানুষের ভালোবাসার আড়ালে এই রূপ দেখে শিউরে উঠলাম। বুঝলাম ভদ্র শিক্ষিত মানুষরাও অশিক্ষিত লোকেদের থেকে কম যায় না। আবার ফিরলাম আমার আস্তানায়। স্মার্টফোন ব্যবহার করা বন্ধ করলাম। মানসিক কষ্টে কাতর ছিলাম আমি। খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে নিজেকে শক্ত করলাম। বেশ কিছুদিন ধরেই দুলালকে দেখি রাতে ঘরে ঢুকে সে চাহিদা মেটানোর পরিবর্তে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ভালোবাসার কথা বলে, চল পালাই, বিয়ে করব। কিন্তু ওই মিথ্যে প্রতিশ্রুতিতে আমি আর ভুলি না। আজকাল একদিন দুলাল না এলে মনটা কেমন যেন লাগে। ওকে বোঝাই নেশা না করতে। একদিন দুলাল বলল, আমার মা মরা ছেলেটার মা হবি মিনু। চোখের কোণটা চিকচিক করে উঠল, এটা ভেবে যে আমিও স্বামী সন্তান নিয়ে সংসার করব। খুব লোভ হয়েছিল জানো। দুলালকে সম্মতি প্রকাশ করলাম। ও বলল যে 6 মাসের মধ্যে ও নতুন বাড়ি তৈরি করে সেখানে তুলবে আমায়। খুব খুশি হলাম আমি। আমার সর্বস্ব দিয়ে দিলাম দুলালের ঘর করার জন্য। 6 মাস পর দুলালের ঘর তৈরি শেষ হলো। বলল রাতে পালিয়ে দূরের এক মন্দিরে অপেক্ষা করতে। ওখানে বিয়ে করে ঘরে তুলবে আমায়। নির্দিষ্ট দিন নিজের দরকারি কিছু জিনিসপত্র জামা কাপড় নিয়ে পালালাম। রাতের অন্ধকারে অপেক্ষা করতে লাগলাম দুলালের, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল। দুলাল আর এলো না। রাত 2টো বাজে, এখনো দুলাল আসেনি। আমার 2 চোখ দিয়ে জলের ধারা বইছে। দুলালকে তো আমি কিছু মিথ্যে বলিনি, তাহলে আমার নিঃস্ব করে আমার সর্বস্ব নিয়ে ঠকালো কেন আমায়? আমার সব স্বপ্ন নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। ভোরের আলো ফুটেছে। চারপাশের লোকজন পুলিশে খবর দিয়েছে। পুলিশ আমার অশুচি ঝুলন্ত দেহটা মন্দিরের পাশের গাছ থেকে উদ্ধার করেছে। জানো, আমি খুব অপরাধী ছিলাম। লোভ যে বড় খারাপ। চেয়েছিলাম তোমাদের মতো সংসার করতে শুধু। মরার পরও আমার দেহের শেষ অংশ মাটির নিচে স্থান পায়নি, আড়াল পায়নি। বেওয়ারিশ লাশ তো, তাই আমার দেহটা অনেক দিন ফরমালিনে চোবানো ছিল। এখন দেখি
ফুটফুটে ছেলে মেয়েগুলো আমার দেহের অংশ নিয়ে পড়াশোনা করে। হ্যাঁ, আমি মিনু, মিনতি সর্দার। মৃত্যুর পরও আমার নোংরা শরীরটা লুকোতে পারিনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।